ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে মাধ্যমিকের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। এই সাঁওতাল বিদ্রোহের প্রশ্নটা দু ধরনের আসতে পারে, মানে তিন ধরনের। একটা থাকবে তোমাদের সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো, আরেকটা প্রশ্ন থাকবে সাঁওতাল বিদ্রোহের ফলাফল। আবার প্রশ্ন থাকবে যে সাঁওতাল বিদ্রোহের ব্যাপারে যা জানো লেখো। যদি এই প্রশ্নটা এরকম ভাবে থাকে তাহলে তোমরা কিভাবে লিখবে আগেই বলি। কারণ থাকলে তো এই পার্টটা লিখবে, আমি বোঝাবো এখনই। ফলাফল থাকলে এই পার্টটা লিখবে। আর যদি বলে যে সাঁওতাল বিদ্রোহের ব্যাপারে যা জানো লেখো, তখন তোমরা এই কারণের কিছু পয়েন্ট আর ফলাফলের কিছু পয়েন্ট নিয়ে সুন্দরভাবে জিনিসটাকে গোছাবে। তাহলে চলো আজকে প্রথম দিক থেকে সাঁওতাল বিদ্রোহের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা শুরু করছি। প্রথমেই আছে দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ। সাঁওতাল বিদ্রোহের কারণ এখানে আমরা কিভাবে লিখবো গুছিয়ে, চলো সেটাই আলোচনা করি। প্রথমে দেখো বলে রাখি, সাঁওতাল বিদ্রোহটা মূলত একটা উপজাতি বিদ্রোহ। তো এখানে এই বিদ্রোহটা ঘটেছিল 1855 থেকে 56 খ্রিস্টাব্দের মাঝামাঝি, মানে 1855 থেকে 56 খ্রিস্টাব্দের সময়ের মধ্যেকার। এবার এই সাঁওতাল বিদ্রোহ যেটা হচ্ছে সেটা কি না কি, চলো ইন ডিটেলসে আলোচনা করি। প্রথম পয়েন্টটি আছে দেখো সাঁওতাল বিদ্রোহ। যে সাঁওতাল বিদ্রোহ এখানে পয়েন্ট করলে তাহলে ভেতরে কি লিখবে, মনে রাখবে ভেতরে লিখবে যে মহাবিদ্রোহের পূর্বে সাঁওতাল উপজাতিদের ওপর ব্রিটিশ সরকার এছাড়াও মহাজন, জমিদার বা কোনো বাইরে থেকে আসা কোনো ধরনের ধনী কোনো সমাজের কোনো মানুষ এসে যখন সাঁওতালদের ওপর, সাঁওতালদের জায়গায়, সাঁওতালদের এলাকায় এসে সাঁওতালদের ওপর যে অত্যাচার করত, তার বিরুদ্ধে সাঁওতালরা প্রতিবাদ করলে, বিদ্রোহ করলে সেটা সাঁওতাল বিদ্রোহ হিসাবে পরিচিতি লাভ করে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে সাঁওতাল বিদ্রোহ কি এটা এখানে লিখবে। তারপরে দেখো দামিন ই কোহ। দামিনী কোহ কি, এটা অনেক সময় শর্ট কোয়েশ্চেনও থাকে 1 মার্কের। দামিনী কোহ কি বা দামিনী কোহ কথার অর্থ কি, চলো এখানে জেনে নেওয়া যাক। দামিন ই কোহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। এর মানে হচ্ছে যে সাঁওতালরা যে সমস্ত জায়গায় থাকতো সেটা পাহাড়ের প্রান্তদেশে থাকতো, আর সেই সাঁওতালদের যে অঞ্চলটা ছিল সেই অঞ্চলটাই দামিন ই কোহ নামে পরিচিত ছিল। এটা এখানে লিখবে। তারপরের পয়েন্ট আছে দেখো নেতৃত্ব। নেতৃত্বতে কি লিখবে, সাঁওতাল বিদ্রোহ কে কে করেছিল, মনে রাখবে সাঁওতাল বিদ্রোহতে প্রধান নেতৃত্ব দিয়েছিল সিধু কানু। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এর প্রধান নেতৃত্বকারী হিসাবে আমরা সিধু কানুর নাম উল্লেখ করতে পারি। তারপরের পয়েন্ট আছে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি। দেখো এখানে কি লিখবে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতিতে। সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত সাঁওতাল উপজাতিদের বিদ্রোহ, কিন্তু পরে এটা এতটাই বিস্তার লাভ করে যে এটা বিভিন্ন সম্প্রদায়ের কৃষক সমাজের বিদ্রোহতে পরিণত হয়েছিল। অর্থাৎ এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণের বিরোধিতা মূলক বিদ্রোহ। আশা করি বুঝতে পেরেছো। এটা এখানে লিখবে প্রকৃতিতে। তারপরের পয়েন্ট আছে দেখো কারণ। এই সাঁওতাল বিদ্রোহ ঘটার পিছনে বিভিন্ন কারণ উল্লেখযোগ্য, সেই কারণগুলোকে নিম্নে আলোচনা করা হলো। তাহলে প্রথম কারণ কি আছে দেখো পয়েন্ট, দিকুদের শোষণ। আচ্ছা দিকু কারা, এই পয়েন্টের ভেতরে তোমরা এই উত্তরটা লিখবে। দিকু বলতে বোঝায় অত্যাচারী জমিদার, মালিক শ্রেণী বা ব্রিটিশ সম্প্রদায়কে। তাহলে এই দিকুরা যখন সাঁওতালদের ওপর, নিরীহ সাঁওতালদের ওপর অত্যাচার করে, শোষণ করে, সেটাই দিকুদের শোষণ নামে পরিচিত। তাহলে এই সময়টাতে সাঁওতালদের ওপর দিকুদের শোষণ মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছিল, যার প্রতিবাদ স্বরূপ সাঁওতালরা বিদ্রোহে নামে। আশা করি বুঝতে পেরেছো। এর পরের পয়েন্ট আছে দেখো রাজস্ব আদায়। রাজস্ব আদায় বলতে কি বোঝা হচ্ছে, যে ভূমি রাজস্ব নীতি, যেটা মানে জমির ওপরে, আমার ধরো এই জমিটা আছে একটা, এই জমিটার ওপরে আমাকে প্রত্যেক বছরে আমাকে রাজস্ব দিতে হবে, কর দিতে হবে, খাজনা দিতে হবে। এই যে ব্যাপারটা, সেই রাজস্ব আদায়টা কোনো রকম ভাবে ঠিক ছিল না, লিমিট ছিল না, লিমিটলেস ছিল। আজকে এক আছে তো কালকে আরো দ্বিগুণ বেড়ে যেতে পারে, 3 গুণ বেড়ে যেতে পারে, 4 গুণ বেড়ে যেতে পারে। এবার তার প্রতিবাদ করলে সাঁওতালদের ধরে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার করা হয়, সেটা শারীরিক, মানসিক সমস্ত রকম দিক থেকে অত্যাচার করা হয়েছে। তাহলে রাজস্ব আদায় তারা কিন্তু যেভাবেই হোক অত্যাচার করে করতোই।
বুঝতে পেরেছো? এটাও হচ্ছে সাঁওতাল বিদ্রোহ আর একটা কারণ। পরের পয়েন্ট আছে দেখো 3 নম্বরে, জমি বেদখল। জমি বেদখল বলতে কি বোঝানো হচ্ছে, যে সাঁওতালরা যে জায়গাতে থাকতো সেই জায়গাটাকে মানে ওরা যে জায়গাটা বানিয়েছিল এই দামিনী কোকো পাহাড়ের প্রান্তদেশে নিজেদের যে থাকার জন্য অঞ্চল বা বসবাস যোগ্য যে জায়গাটা বানিয়ে তুলেছিল, সেই জায়গাটা থেকে তাদেরকে ইংরেজরা বা অত্যাচারী জমিদাররা এসে তাদেরকে তার জায়গা থেকে বেদখল করে দিত, তাদেরকে সেই তাদের জায়গা থেকে উচ্ছেদ করার বিভিন্ন পরিকল্পনা করত। তো এই জন্য সাঁওতালরা কিন্তু বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। তারপরের পয়েন্ট আছে দেখো 4 নম্বরে, বণিকদের শোষণ। বণিকদের শোষণ বলতে কি হয়ে যাচ্ছে, যে সাঁওতালরা বিভিন্ন ব্যবসায়ীদের দ্বারাও, মানে যারা বাইরে থাকতো তারাও এখানে আসতো, এই সাঁওতাল পরগনায় আসতো, এসে তাদের ওপরেও অত্যাচার করত। তো সেই বণিকরাও কিন্তু বিভিন্নভাবে শোষণ করতো। ধরে নাও যে একটা জিনিসের দাম অন্য জায়গায় গেলে যেখানে কিনা দামটা কম নেওয়া হতো, সেখানে কিন্তু সাঁওতালদের উপর কি করতো, বেশি দাম নিয়ে নিত, ঠিক আছে। এবার তারা কিছু বলতে গেলেই তাদের উপর অত্যাচার করতো। তো তাহলে বণিকদের শোষণটা মারাত্মক আকার ধারণ করেছিল এই কি বলবো সাঁওতাল পরগনাতে। তারপরের পয়েন্ট আছে দেখো, মহাজনী শোষণ। মহাজন কথার অর্থ কি হচ্ছে, যারা সুদে টাকা দেয়, তাই তো। তাহলে হচ্ছে কি, যে মহাজন যারা ছিল তারাও কিন্তু তাদের উপর অত্যাচার করে, মানে তাদের কাছ থেকে টাকা যদি কেউ নিত তাহলে সেই টাকা বাবদ সেই সাঁওতালদেরকে সুদ দিতে হতো 50 থেকে 500% হারে। এখানে দেখো আমি লিখে দিয়েছি, মানে তাদের সুদের কোনো লিমিটেশন ছিল না, তাদের যেই কি বলবো টাকা পয়সা তারা নিত সেই টাকা পয়সার হিসাব নিকাশ কিন্তু তাদেরকে ঠিকঠাক করে বোঝানো হতো না। তো তারা যেটা বলতো তারা সেটাই তাদেরকে দিতে হতো। তো এটা করলে কি হচ্ছে, সাঁওতালরা অত্যাচারিত হচ্ছে, আরো বেশি বেশি করে শোষিত হচ্ছে, এটাই আছে এখানে। তারপরে আছে দেখো পয়েন্ট, ধর্মান্তরিতকরণের চেষ্টা। ধর্মান্তরিতকরণের কথা ভাবতে হচ্ছে কি, সাঁওতালরা নিজেদের একটা ধর্ম ছিল, কিন্তু সেই ধর্মটা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে গিয়ে সেখানে খ্রিস্টান মিশনারিরা, মানে ব্রিটিশদের যারা খ্রিস্টান মিশনারি ছিল তারা এসে তাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে চাইছিল। এবার তুমি বলো যে কখনোই তোমাকে যদি বলা হয় তোমার ধর্মটাকে তোমাকে চেঞ্জ করতেই হবে, তোমার উপর জোর দেওয়া হয়, তো তোমার উপর তোমার রাগ হবে, তাই তো। তাহলে এই যে ধর্মান্তরিতকরণের যে চেষ্টা করা হচ্ছিল, সেই চেষ্টার জন্য কিন্তু এই সাঁওতালরা রেগে গেছিল বিদ্রোহের নামে। তারপরের পয়েন্ট আছে দেখো, নীলকরদের শোষণ। তাহলে নীলকরদের শোষণ কি হচ্ছে, যে সেই সময় নীল চাষ হতো, এবার নীল চাষের সময় যারা নীলকর ছিল তারা কি করতো, সাঁওতালদের ওপর অত্যাচার করে জোরপূর্বক নীল চাষ করতে বাধ্য করাতো। আর নীল চাষের তোমরা জানোই যে কিরকম হারে তারা অত্যাচার করতো, সেই অত্যাচারটাই সাঁওতালদের ওপরও করা হতো। তাহলে এই নীলকরদের শোষণের জন্য কিন্তু সাঁওতালরা বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। পরের পয়েন্ট আছে দেখো 8 নম্বরে, রেল শ্রমিকে পরিণত করা। এই যেই সময়টাই সাঁওতাল বিদ্রোহ হচ্ছে সেই সময়টাতে ভারতে কিন্তু রেলপথ বিস্তার হচ্ছে, যেটা কারা করছে, ব্রিটিশ সরকার করছে। তো সেই রেল শ্রমিকে পরিণত করতে, মানে সেই সাঁওতালদেরকে রেল শ্রমিকে পরিণত করা হয়েছিল, তাদেরকে বেগার খাটিয়ে, ঠিক আছে। বেগার কথা অর্থ কি হচ্ছে, তাদেরকে কোনো টাকা পয়সা দিত না, তাদেরকে এমনি শুধুই তাদেরকে কাজ করাতো জোরপূর্বক। তাহলে এই যে রেল শ্রমিকে পরিণত করা হতো, তার ফলে সাঁওতালরা বিদ্রোহে নামে। বুঝতে পেরেছো আশা করি। এটা হলো সাঁওতাল বিদ্রোহের কারণসমূহ। এবার তোমাদের নাম্বারের উপর ডিপেন্ড করবে যে তোমরা কটা পয়েন্ট দেবে। যদি বড় প্রশ্ন থাকে তাহলে চেষ্টা করবে যে এই যে ওপরের এই পয়েন্টগুলো, তো মেন পয়েন্টগুলো তো দিয়েছো, তারপরে কারণটা অ্যাটলিস্ট যদি বড় প্রশ্ন থাকে 5টা থেকে 6টা দেবে। তারপরে চলে আসবো মূল্যায়ন। মূল্যায়নে কি লিখবে তোমরা, মূল্যায়নে লিখবে সাঁওতালদের উপর এই অত্যাচার একদমই ন্যায় বিচার ছিল না, তার জন্য আপামর শিক্ষিত সমাজ এই সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল। তার উদাহরণস্বরূপ বলা যায়, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় সাঁওতাল বিদ্রোহের জন্য এখানে মুখ খুলতে বাধ্য হয়েছিল সাঁওতালদের পক্ষে। 2 নম্বরে বলা যায় কি, সোমপ্রকাশ পত্রিকাতেও কিন্তু সাঁওতালদের এই অত্যাচারের কথা তুলে ধরা হয়েছিল। নীলদর্পণ, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকেও কিন্তু এই সাঁওতালদের ওপর অত্যাচারের কথা পাওয়া যায়। তাহলে এই সমস্ত, মানে এই সাঁওতাল বিদ্রোহের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ আরো জানতে গেলে এই সমস্ত ঐতিহাসিক উপাদান, লিখিত উপাদান কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তা আশা করি বুঝতে পেরেছো, এটাই সাঁওতাল বিদ্রোহের কারণ, এটাই কিন্তু তোমরা লিখবে। এরপরে চলে আসি আমরা সাঁওতাল বিদ্রোহের ফলাফলে। তো সাঁওতাল বিদ্রোহের ফলাফলটা দেখো আমি এখানে করেছি। এখানে 1855 থেকে 56 সাঁওতাল বিদ্রোহটা আসছে, তো এটা আগেই বললাম, এটাও কিন্তু এখানে তোমরা দেবে। তারপরের পয়েন্টটি আছে সাঁওতাল বিদ্রোহ, এই আগে যেটা বললাম এই সাঁওতাল বিদ্রোহের কারণে, সেই সেম পয়েন্টটি এখানে আছে। তারপরের পয়েন্ট আছে দামিনী কোহ, এটাও কিন্তু আমি বললাম আগে, এটা এই পয়েন্টটাও এখানে সেম লিখবে। নেতৃত্ব সেটাও সেমই হবে, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতিও সেম হবে। এরপরে আমি চলে আসছি ডিরেক্ট ফলাফলে। ফলাফলে কি হচ্ছে দেখো, সাঁওতাল বিদ্রোহটা এতই ব্যাপক আকার ধারণ করেছিল যে সাঁওতাল বিদ্রোহের ফলাফলটা ছিল সুদূর প্রসারী, এই কথাটা এখানে লিখবে। তারপরে দেখো পয়েন্ট আছে 1 নম্বরে সাঁওতাল পরগনা গঠন। এখানে কি লিখবে, ব্রিটিশ সরকার সাঁওতালদের এই বিদ্রোহের ফলে তাদের কিন্তু ভিত নড়ে গেছিল, তার জন্য তারা সাঁওতালদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য সাঁওতাল পরগনা গঠন করেছিল, যেখানে কিন্তু বহিরাগত জমিদার বা ইংরেজ সবার কিন্তু প্রবেশ নিষিদ্ধ ছিল। ইনকেস যদি প্রবেশও করতো সেখানে কিন্তু দখল করার জন্য তাদের কোনো অধিকার দেওয়া হতো না। এখনো পর্যন্ত দেখবে সাঁওতালদের জমি কিন্তু তোমরা কিনতে পারবে না, এখনো যদি এরকম হয় সাঁওতালদের জমি কিন্তু সাঁওতালদের মধ্যেই কেনা বেচা সব কিছু হবে। যদি সাধারণ মানে অন্য কোনো সম্প্রদায় কেনে তাহলে কিন্তু ওটা কিন্তু মানে অত বেশি গ্র্যান্টেড নয়। এর পরের পয়েন্ট আছে দেখো 2 নম্বর মহাজনদের শোষণের ওপর নিষেধাজ্ঞা। মহাজনদের শোষণের ওপর নিষেধাজ্ঞা মানে কি হচ্ছে, এই সাঁওতাল বিদ্রোহের ফলে মহাজনদের শোষণের, মহাজনরা যে আগে মারাত্মক হারে শোষণ করেছিল সেই শোষণটার কথাও কিন্তু এখানে বলা হয়। আর পূর্ববর্তী বিদ্রোহকে মাথায় রেখে এই শোষণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কারা, ব্রিটিশ সরকার, যাতে করে আর বিদ্রোহের মুখোমুখি ব্রিটিশদের না হতে হয়, সাঁওতালরা সুখে শান্তিতে তাদের জায়গাতে বসবাস করে। এর পরের পয়েন্ট আছে দেখো অরণ্য আইন। অরণ্য আইন বলতে কি হচ্ছে যে 1859 সালে যে অরণ্য আইন করা হয়েছিল, মানে এই সাঁওতাল বিদ্রোহের ফলাফল হিসেবে অরণ্য আইন করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল সাঁওতাল পরগনাতে যে সমস্ত গাছপালা অরণ্য কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছিল অন্যায়ভাবে অবিচারে, সেই অরণ্য আইন করে সেই অরণ্য কেটে দেওয়া বন্ধ করা হয়েছিল, যেটাতে পুরোপুরি অধিকার কাদের দেওয়া হয়েছিল, সেখানে পুরোপুরি অধিকার দেওয়া হয়েছিল সাঁওতালদের, অরণ্যের উপরে সাঁওতালদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। এর পরের পয়েন্ট আছে দেখো 4 নম্বরে সাঁওতালদের উন্নতি। সাঁওতালদের উন্নতি বলতে কি বোঝানো হয়, এই সাঁওতাল বিদ্রোহের ফলাফল হিসাবে কিন্তু সাঁওতালদের উন্নতির কথা ভাবা হয়েছিল যে সাঁওতালদের কিভাবে উন্নতি করা যায়। দেখো প্রথমেই 1 নম্বরে আমি লিখেছি মাতৃভাষায় শিক্ষাদান। ব্রিটিশ সরকারও কিন্তু তাদেরকে উন্নতি করার জন্য কথা ভেবেছিল। আচ্ছা, উপজাতি জনজাতিটা কিন্তু সাধারণত অনুন্নত সেই সময়ে ছিল, তো ব্রিটিশ সরকার এটা ভেবেছিল যে তাদের যদি উন্নত করা হয় তাহলে তারা আশা করি অত সেরকমভাবে বিদ্রোহ করবে না, তারাও নিজেদেরকে সমান ভাবতে শুরু করবে। তো দেখো উন্নতির জন্য কি হয়েছিল, প্রথমে ব্রিটিশ সরকার কি করলো, মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করলো, মানে সাঁওতালদেরকে মাতৃভাষা শিক্ষাদান, ওদের যেটা মাতৃভাষা আছে সেই ভাষাতে। এরপরে দেখো 2 নম্বর আছে ইংরেজি শিক্ষা। ইংরেজি শিক্ষারও কিন্তু প্রচার করা হলো এই সাঁওতালদের মধ্যে। আশা করি বুঝতে পারছো, এইভাবে সাঁওতালদের উন্নতির কথাও কিন্তু ব্রিটিশ সরকার ভাবলো। তারপরে শেষ একেবারে পয়েন্ট চলে এলাম মূল্যায়ন। তাহলে মূল্যায়নে আমি আগেই বললাম যে মূল্যায়নে কিভাবে তোমরা লিখবে, এই হিন্দু প্যাট্রিয়ট, সোমপ্রকাশ আর নীলদর্পণ, মানে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটা নিয়ে। তাহলে এই তিনটে এরকম ভাবে 3টে 1 2 3 করে তোমরা কিন্তু লিখবে এক একটা পার্ট করে, যে শিক্ষিত সম্প্রদায়ও কিন্তু এই সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল, যার ফলস্বরূপ বলা যায় যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের লেখা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, 2 নম্বরে বলা যায় সোমপ্রকাশ পত্রিকা, 3 নম্বরে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ পত্রিকা তার গুরুত্বপূর্ণ স্বাক্ষর রাখে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে সাঁওতাল বিদ্রোহ থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমরা কিভাবে লিখবে। এইভাবে যদি সুন্দরভাবে গুছিয়ে লেখো তোমাদের নাম্বার কাটার কোনো মানে প্রশ্নই থাকছে না। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।